সবাই সামনে। ঠিক আছে, ঠিক আছে। 1974 সালে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল, প্রশ্ন হলো যে এই দুর্ভিক্ষর সমাধানে বাংলাদেশে তখন কতগুলো রাজনৈতিক দল ছিল এবং সেই দলগুলোর ভূমিকা বা তারা কি কাজ করেছে, তারা এই রাজনীতিটাকে তাদের রাজনীতির মাধ্যমে এই দুর্ভিক্ষের উত্তরণ বা সমাধান করতে পেরেছিল কিনা, এটা জানার জন্য এই দলগুলোর প্রকৃত ইতিহাস আমাদের জানা দরকার। 1974 সালে বাংলাদেশে প্রায় 16টি রাজনৈতিক দল ছিল। এর মধ্যে বেশ কয়েকটি দল ছিল ভুইফোড় সংগঠন, অর্থাৎ জাস্ট নামে দল ছিল। তাদের 73 সালের নির্বাচনে তেমন কোনো প্রার্থী কারো ছিল, কারো ছিল না, আবার অনেক দল পাশে করতে পারেনি, অর্থাৎ এমপি কেউ হতে পারেনি। সেই সমস্ত 16টি দলের মধ্যে 12টি দল মোটামুটি একটা ভালো পজিশনে ছিল। সেই দলগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তো প্রথম যদি বলি, জাতীয় গণতন্ত্রী দল, এই দলটার নাম ছিল। এই দলটা অপেক্ষাকৃত নতুন এবং ক্ষুদ্র একটি রাজনৈতিক দল হলো জাতীয় গণতন্ত্রী দল। অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল হুদা বর্তমানে অর্থাৎ 1974 সালে এই দলের আহ্বায়ক। দেশব্যাপী ইহার সংগঠন বা তৎপরতা নাই, অর্থাৎ জাতীয় গণতন্ত্রী দল জাস্ট একটা নামে দল। দেশব্যাপী এর কোনো জনসমর্থন, সংগঠন, অঙ্গ সংগঠন, সদস্য কিছুই ছিল না। 1973 সালের নির্বাচনে ইহা অংশগ্রহণ করে। তবে 1973 সালের নির্বাচনে এই দলটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। এই নির্বাচনে গণতন্ত্রী দলের মাত্র 3 জন প্রার্থী, সারা বাংলাদেশে মাত্র 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তাহারা কেউই জয়লাভ করিতে পারেনি। তাহলে আমরা দেখলাম একটি ভুইফোড় রাজনৈতিক দল, যার নাম হলো জাতীয় গণতন্ত্রী দল, কাগজে কলমে আছে, বাস্তবে তেমন কিছু ছিল না। 2 নম্বরে আমরা আলোচনা করব বাংলাদেশ জাতীয় কংগ্রেস। আমাদের ইন্ডিয়াতে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হলো কংগ্রেস, তারপরে হলো মুসলিম লীগ। তো এই দলটির নাম হলো বাংলাদেশ জাতীয় কংগ্রেস। 1973 সালের নির্বাচনে কি করেছিল এবং 74 সালের দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে এই দল কি ভূমিকা ছিল সেটা আমরা দেখব। বাংলাদেশ জাতীয় কংগ্রেস একটি পুরাতন রাজনৈতিক দল, কারণ এই নামটা শুনেই বোঝা যাচ্ছে সেই 1885 সালে যে ডেভিড অক্টাভিয়ান হুম কর্তৃক প্রতিষ্ঠিত কংগ্রেস, সেই কংগ্রেস নামটা পরিচিত। বাংলাদেশ বলে বাংলাদেশ জাতীয় কংগ্রেস, এই দলটির নাম ছিল 1974 সালে। অবিভক্ত ভারতের যে কংগ্রেস দল ছিল, যখন 1947 সালে ভারত পাকিস্তানের বিভক্তি হলো, এই বিভক্তির পরই তাহারই একটি অংশ পাকিস্তান জাতীয় কংগ্রেসে রূপান্তরিত হয়। পাকিস্তানের প্রাথমিক অবস্থায় ইহাই ছিল একমাত্র সংসদীয় বিরোধী দল, অর্থাৎ 1947 থেকে 1971 পর্যন্ত এই দলটি পাকিস্তান আমলে একটা সংসদের মাধ্যমে বিরোধী দলের স্থান লাভ করেছিল। কংগ্রেস দল ভারত বিভাগের বিরোধিতা করে এবং পাকিস্তান জাতীয় কংগ্রেসের প্রায় সকল সদস্যই ছিলেন হিন্দু সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ কংগ্রেসরা তারা ভারত যে বিভাগ করা হলো 1947 সালের সেই মিডনাইটস চিলড্রেন, অর্থাৎ 14ই আগস্ট রাত 12টার আগে পাকিস্তান স্বাধীন হলো, 15ই আগস্ট রাত 12টার পরে, 14ই আগস্ট রাত 12টার পরে, অর্থাৎ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা হলো। এই কংগ্রেস দল ভারত বিভাগের বিরোধিতা করেছিল এবং পাকিস্তান জাতীয় কংগ্রেসের যত সদস্য ছিল সবাই ছিল হিন্দু সম্প্রদায়ভুক্ত। আমরা জানি কংগ্রেস দলের উৎপত্তি হয়েছিল ভারতবর্ষের মানুষের উন্নতি বিধানের কল্পে, বাট কালক্রমে কালের পরিক্রমায় সময়ের প্রেক্ষাপটে এই কংগ্রেস দলটি শুধুমাত্র ভারতবর্ষে অবস্থিত বা বসবাসরত ভারতীয় হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের স্বার্থের পক্ষে কাজ করেছিল, যার ফলে তার প্রায় 11 বছর পরে মুসলিম লীগ 1906 সালে জন্মলাভ করেছিল, বঙ্গভঙ্গের ঠিক আগে। তো এই পাকিস্তান আমলে এই কংগ্রেসটাই ছিল একটি সংসদীয় বিরোধী দল এবং সবাই ছিল হিন্দু সম্প্রদায়ভুক্ত। ফলে পাকিস্তানে কংগ্রেস বিরোধী দলের যোগ্য বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করিতে পারেন নাই। যেহেতু সবাই হিন্দু, তো পাকিস্তানে তো ভারতবর্ষে হিন্দুর সংখ্যা বেশি ছিল আর পাকিস্তানে হিন্দুর সংখ্যা কম ছিল। আর যেহেতু এই কংগ্রেস দলের সবাই মুসলমান,
এই অর্থে তারা সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে পারে নাই। পাকিস্তান আমলে এই দলের কোনো ব্যাপক জাতীয় কর্মসূচিও ছিল না। ভারত বিভক্তির সাথে সাথে 47-এর 14ই আগস্ট 15ই আগস্ট বিভক্তির সাথে সাথে পাকিস্তানে এই কংগ্রেস দলের কর্মসূচি কার্যক্রম অনেকটা স্থিমিত বা কমে যায়। ইহা প্রধানত সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কাজ করিত। পাকিস্তান ভারত বিভক্তির আগে এই কংগ্রেস ছিল ভারতবর্ষের হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য সবচেয়ে বৃহৎ দল। বাট কালের পরিক্রমায় যখন ভারত পাকিস্তানের বিভক্তি আসলো, তখন এই কংগ্রেস একটা সংখ্যাগরিষ্ঠ দল থেকে সংখ্যালঘু দলে পরিণত হলো। এটাই হলো ইতিহাসের শিক্ষা, আজকে রাজা কালকে ফকির বা কালকে প্রজা। তো কংগ্রেসের ক্ষেত্রে আমরা সেটাই দেখতেছি। পাকিস্তানে আওয়ামী লীগ এবং অন্যান্য বিরোধী দলের জন্মের পর কংগ্রেস বিরোধী দলগুলোর সহিত ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রভাষা আন্দোলন সহ বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে এই কংগ্রেস, যেটা 1947-এর পর থেকেই পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, উর্দু হবে না বাংলা হবে নাকি বালুচি হবে নাকি করাচির ল্যাঙ্গুয়েজ হবে, সেই বিষয় নিয়ে এই কংগ্রেসও আওয়ামী লীগ সহ অন্যান্য দলের সঙ্গে সংযুক্ত হয়ে আন্দোলন করেছিল। যে দলটি একসময় টোটাল ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছে, এখন একটু সংক্ষিপ্ত পরিসরে কাজ করতেছে দেশ পাকিস্তান ভারত বিভাগের পরে। 1971 সালে স্বাধীনতা সংগ্রামে এই দল বিপ্লবী সরকারের সহিত পূর্ণ সহযোগিতা করে। তো মজার ব্যাপার, এই ভারতীয় কংগ্রেস যেটা ভারত পাকিস্তান বিভক্তির সময় ভারত পাকিস্তানের বিভাজনের বিরোধিতা করেছিল, এই কংগ্রেসই আবার 1971 সালে বাংলাদেশে যখন বিপ্লবী সরকার গঠিত হলো, তখন সেই মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কাননের যে সরকার, অস্থায়ী সরকার 10 এপ্রিল এবং 17 এপ্রিলের সরকার, সেই সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করে। দলের নেতা ছিলেন শ্রী মনোরঞ্জন ধর, বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছিলেন। শ্রী মনোরঞ্জন ধর নামটা একটু মনে রাখবেন। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংবিধান জানতে গেলে এই শ্রী মনোরঞ্জন ধরের নামটি খুবই গুরুত্বপূর্ণ একটি নাম, এটা মাথায় রাখবেন। স্বাধীনতার পর শ্রী মনোরঞ্জন ধর জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন এবং গত সাধারণ নির্বাচনে অর্থাৎ 1973 সালের নির্বাচনের প্রাককালে, তার কিছু আগে, তিনি রাষ্ট্রদূতের পদ ত্যাগ করিয়া আওয়ামী লীগে যোগদান করেন। অর্থাৎ কংগ্রেস থেকে কি হয়ে গেল, সেটা পরবর্তীতে আওয়ামী লীগে পরিণত হলো। তো এই ব্যাপারটাই আমাদের একটা দল কিভাবে বিলুপ্ত হয় সেই ইতিহাসগুলো আমরা এই আজকের এই লেকচার থেকে আমরা জানবো, যে একটা দল কিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে দলের কর্ণধার ছিলেন, দলের নেতা ছিলেন শ্রী মনোরঞ্জন ধর, তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন স্বাধীনতার পরে এবং 1973 সালের নির্বাচনে তিনি আবার দেশে ফিরে এসে আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগের মনোনয়ন লাভ করিয়া তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আবার বলছি, এই শ্রী মনোরঞ্জন ধর, যিনি ভারতীয় কংগ্রেস থেকে বাংলাদেশ জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন, তিনি পরবর্তীতে দল ত্যাগ করে আওয়ামী লীগের 1973 সালের নির্বাচনে স্বাধীনতার পরে এমপি বা সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই শ্রী মনোরঞ্জন ধর নামটি বারবার বলছি, এই নামটি মনে রাখবেন। বাংলাদেশের সংবিধানে এই লোকটির বেশ কিছু অবদান বা কার্যক্রম আমরা লক্ষ্য করি। বাংলাদেশ জাতীয় কংগ্রেস 1973 সালের সাধারণ নির্বাচনে মোট 3 জন প্রার্থী মনোনীত করে, কিন্তু তাহারা সকলেই পরাজিত হন। মানে যাকে আমরা ভরাডুবি বলি। একটা হলো ল্যান্ডস্লাইড ভিক্টোরি, ভূমিধস বিজয়, আর এটা হলো ভরাডুবি, ল্যান্ডস্লাইড কি বলবো এটাকে, ফেইলার, পরাজয়। তো বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 1974 সালের কথা বলছি। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালনের ব্যক্তিগত অধিকার রাখেন। তো এই ব্যাপারে সুতরাং ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানে সংখ্যালঘু মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য কংগ্রেসের যে ভূমিকা ছিল, তাহার পরে আর সেরূপ প্রয়োজন হয়নি। কেন কংগ্রেস দলটি ভ্যানিশ হয়ে গেল? যে পাকিস্তান, ভারতে এই কংগ্রেস দল ছিল, আমরা জানি ভারতে কংগ্রেসের অনেক অবদান আছে, কিন্তু পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হলো, তখন কংগ্রেস পাকিস্তানে অর্থাৎ 2 পাকিস্তানে অবস্থিত সংখ্যালঘু হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য কাজ করলো। যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে গেল,
তখন বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হলো, সেকুলার কান্ট্রিতে। অতএব কংগ্রেস দলটির আর কার্যত প্র্যাকটিক্যালি কোনো প্রয়োজন ছিল না, কারণ এখন ধর্মনিরপেক্ষ সরকার মানে কি সবার পক্ষে কাজ করবে, এই বিষয়টা এই শ্রী মনোরঞ্জন ধরের দলের এই অবস্থা আস্তে আস্তে পতনের দিকে চলে গেল। একটু খেয়াল করেন যে কিভাবে একটি রাজনৈতিক দল তার প্র্যাকটিক্যাল ইউজ, বাস্তবের ব্যবহার ছাড়া কিভাবে নিঃস্ব হয়ে যায়, এই ইতিহাসটাই আমরা হয়তো ভবিষ্যতে এমন কিছুও দেখতে পারি। এই জুলাই বিপ্লবের পরে আমরা এমন কিছুও দেখতে পারি যে কিছু কিছু দল হয়তো বা দেখা গেল যে তাদের এই বাংলাদেশে আর প্র্যাকটিক্যালি কোনো প্রয়োজন নাই, না থাকার কারণে হয়তো ওই দলগুলো নানাবিধ কারণে ভেনিশ হয়ে যেতে পারে। এই জন্য এই ইতিহাসগুলো পড়াচ্ছি। আমি বলছি এই বইটা 1974 সালে প্রকাশিত হয়েছে। আবার বলছি 1974 সালে দুর্ভিক্ষের সময় এই বইটি প্রকাশিত। বইটি লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবুল ফজল। ইনি একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী। বইটা এখনো বাজারে পাওয়া যায়। আমার বইটা দেখে বুঝতেছেন এর কাভার পেজ কিছুই নাই আর কি, সব নষ্ট হয়ে গেছে। তো এই বইটা আপনারা বাজার থেকে কিনে নিয়ে ব্যক্তিগতভাবে পড়লে বাংলাদেশের ইতিহাস, যে জাতি তার ইতিহাস জানে না তার বর্তমান নাই, তার ভবিষ্যৎ নাই, এটা খেয়াল রাখবেন সবসময়। যদিও ইতিহাস ইজ ফুল অফ ব্লাডশেড, কিলিং, মার্ডার, ইতিহাসে এই মার্ডার, হত্যা এগুলো প্রত্যেক ইতিহাসেই আছে। ইতিহাস মেক্স আস ডিপ্রেসড, ইতিহাস আমাদেরকে ব্যথিত করে দেয়, মরম পর্যদস্ত করে দেয়। তারপরেও উই হ্যাভ টু হ্যাভ সাম লেসন ফ্রম আওয়ার পাস্ট হিস্ট্রি, আমাদের অতীতের ইতিহাস থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস জানতে হবে, ইতিহাস জানার কোনো বিকল্প নেই। তাই এই বইটা থেকে আমি আলোচনাটা করছি, আশা রাখি আপনাদের মজা লাগতেছে। তো শ্রী মনোরঞ্জন ধরের কথা আপনাদের মনে আছে, আমরা আলোচনা করছিলাম। তো বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো, সুতরাং পাকিস্তানের সময় পাকিস্তান ছিল ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান বা ইসলামী প্রজাতন্ত্র। সেই পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য কংগ্রেসের যে ভূমিকা ছিল তাহার আর সেরূপ স্বাধীন বাংলাদেশে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আর প্রয়োজন ছিল না। স্বভাবতই স্বাধীনতার পর এই দলের এক উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগে যোগদান করে। যেহেতু বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো, তাহলে তো কংগ্রেস দল করার কোনো প্রয়োজন নেই। তাই তারা বাংলাদেশ জাতীয় কংগ্রেস থেকে সবাই আওয়ামী লীগে যোগদান করলো। অবশ্য অপর একটি অংশ কংগ্রেসের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখার পক্ষপাতী ছিল 1974 সালে। সম্প্রতি অর্থাৎ 1974 সালের কিছুদিন আগে শ্রী বিজয় রায় এবং ভবেশচন্দ্র নন্দীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস পুনর্গঠিত করা হইয়াছে। ইহা বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থের খাতিরে সরকারকে সহযোগিতা দানের সিদ্ধান্ত গ্রহণ করে এবং বন্ধুরাষ্ট্র ভারত এবং রাশিয়ার বিরুদ্ধে প্রচারণার তীব্র নিন্দা করে। তাহলে কংগ্রেস, ভারতীয় বাংলাদেশ জাতীয় কংগ্রেস একবারে বিলুপ্ত হলো এমন নয়। 74 সাল অর্থাৎ 73-এর নির্বাচনের পরেও তারা আমাদের যে মুক্তিযুদ্ধ সহায়তাকারী ভারত এবং রাশিয়া, তাদের যারা সমালোচনা করত সেই প্রচারণার বিরুদ্ধে তারা তীব্র নিন্দা জানাতো যে এইটা কাজ করা ঠিক নয়, বিকজ ভারত এবং রাশিয়া হেল্পড বাংলাদেশ ইন গেটিং হার ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান। এই দল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টাকে প্রতিহত করার জন্য সকলের প্রতি আহ্বান জানায়। তো এটা একটা খুব ভালো লক্ষণ যে এই কংগ্রেস, যেটা বর্তমান ভারতের কংগ্রেস দলটি, সেই কংগ্রেস দল ভারতবর্ষ থেকে যখন পাকিস্তান ভারত বিভক্ত হলো, পাকিস্তানে তখন সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে কাজ করেছে। বাংলাদেশ স্বাধীনতার পরে যখন বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হলো, তখন দেখলো যে আর সংখ্যালঘু বলে বাংলাদেশে কেউ নেই। তাই তারা তাদের দলটা অনেকটা ভ্যানিশ হয়ে গেল। তবে কয়েকজন দলটাকে টিকিয়ে রাখলো এবং যত ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা, যেটা 1946 সালের উত্তেজনার কথা মনে আছে, মহাত্মা গান্ধী বাংলাদেশে এসেছিল এই দাঙ্গা থামাতে। তো সেই রকম দাঙ্গা উত্তেজনাকে তারা সবসময় ওই অপচেষ্টাকে প্রতিহত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থাৎ কংগ্রেসের জন্ম মানুষের কল্যাণের জন্য, কংগ্রেসের যে সমাপ্তি হলো সেটাও মানুষের কল্যাণের মাধ্যমেই এই দলটির সমাপ্তি হয়ে গেল বাংলাদেশ থেকে। এখন আমরা আরেকটি দল নিয়ে আলোচনা করব। সেই দলটির নাম হলো কৃষক শ্রমিক সমাজবাদী দল। কৃষক মানে তো আমরা বুঝি যারা জমি চাষ করে তাদেরকে কৃষক বলা হয়। শ্রমিক মানে যারা শারীরিক শ্রম দিয়ে কাজ করে, দৈনিক হাজিরায়
কাজ করে তাদেরকে শ্রমিক বলা হয়। সমাজবাদী অর্থাৎ সমাজের পক্ষের একটি দল, সেটা নিয়ে আলোচনা করব। 1974 সালের কথা বলছি, যে এই দলগুলো 74-এর দুর্ভিক্ষ হঠাতে কি করেছিল, তাদের কি আইডিওলজি ছিল। কৃষক শ্রমিক সমাজবাদী দল 1969 সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সেই আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র, তার আগে যে ইয়াহিয়া খান ছিল, সেই 1969 সালে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হয়, ঠিক এই গণ অভ্যুত্থানের সময় কৃষক শ্রমিক সমাজবাদী দলটি প্রতিষ্ঠিত হয়। খান সাইফুর রহমান বর্তমানে এই দলের আহ্বায়ক। বর্তমান মানে আবার বলছি 1974 সালের কথা বলছি, বইটি 1974 সালে প্রকাশিত। সমাজবাদী দলের নেতৃত্ববৃন্দের মধ্যে প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন রয়েছেন, অতীন্দ্র মোহন রায়, রুহুল আমিন কায়সার প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই শ্রমিক কৃষক সমাজবাদী দলের সঙ্গে। এই দল অপেক্ষাকৃত নূতন, 1969 সালে তৈরি, আর 73 সাল অর্থাৎ প্রায় 4 বছর, 73-এর নির্বাচনে এই দলটির বয়স প্রায় 4 বছর। এই দল অপেক্ষাকৃত নতুন এবং দেশব্যাপী ইহার শক্তিশালী সংগঠন নাই, কারণ একটা নতুন দল এত বড় দেশে সংগঠন করাটা আসলে কঠিন ছিল। তবে শ্রমিক, কৃষক ও ছাত্র ফ্রন্টে ইহার সহযোগী সংগঠন রহিয়াছে। এইগুলি হইল যথাক্রমে সংযুক্ত শ্রমিক ফেডারেশন, সংযুক্ত কিষাণ সভা এবং সমাজবাদী ছাত্র জোট। তো এই হলো কৃষক শ্রমিক সমাজবাদী দলের সংক্ষিপ্ত পরিচয়। কৃষক শ্রমিক সমাজবাদী দল সমাজতন্ত্রকে নিজের আদর্শ বলিয়া, যে নাম থেকেই আমরা বুঝতেছি যে তারা সমাজতন্ত্রকে নিজের আদর্শ বলিয়া গ্রহণ করে, যে সমাজতন্ত্রই হবে দেশ চালানোর মূল নীতি বা মূল অস্ত্র। এই দল মনে করে যে 1971 সালের সংগ্রামের ফলে দেশ স্বাধীন হইয়াছে, কিন্তু শোষণ মুক্ত হয়নি। হ্যাঁ, এই কথাটা সত্য। স্বাধীনতা, স্বাধীন হওয়া আর শোষণ মুক্ত হওয়া কিন্তু এক নয়। শোষণ কারা করে? সমাজের লোক। এই একই সমাজের কিছু লোক অন্য দুর্বল টাইপের লোককে শোষণ করে। তো স্বাধীনতা অর্জন সবাই মিলে করা যায়, বাট শোষণ মুক্তি হয়নি এই দল শ্রমিক কৃষক সমাজবাদী দল তাই মনে করত। সমাজবাদী দল স্বাধীনতা সংগ্রামকে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব বলিয়া চিহ্নিত করে। তারা স্বাধীনতা সংগ্রামকে 71-এর 9 মাসের মহান মুক্তিযুদ্ধকে তারা বলেছে এটা জাতীয় গণতান্ত্রিক বিপ্লব। যেমন জুলাই আগস্টের এই 36 দিনের আন্দোলনকে আমরা বলছি জুলাই বিপ্লব বা জুলাই রেভলিউশন। যেমনটা 1917 সালে বর্তমান যে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়নে যার শাসিত সময় 1917 সালে বলশেবিকদের বিপ্লব হয়েছিল, যেটাকে বলা হয় বলশেবিক বিপ্লব। আর ওই সময় ওটা মাস ছিল অক্টোবর মাস, ওটাকে অক্টোবর রেভলিউশনও বলা হয়। তো এরকম সারা পৃথিবীতে বিপ্লব হচ্ছে, বিপ্লব হবে, বিপ্লব থাকবে। কারণ যখন একটি দল তার মতাদর্শ, চিন্তা চেতনা দ্বারা জনগণের, দেশের জনগণের উপকার সাধন করতে পারে না, তখন সেই দলটি পর্যদস্তু, পরাজিত হতে বাধ্য, এমনকি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। যদি সোজা হিসাব, এখন আমরা মোবাইলে ভিডিও করি, আগে তো ভিডিও ছিল না, কারণ মোবাইল ছিল না। তো এই ব্যাপারটাই, আগে আমরা রেডিও শুনতাম, টিভি ছিল না অত। ব্যাপারটা এরকমই যে রাজনৈতিক দলের কার্যকারিতা হারিয়ে ফেলবে, তারা ওই সমাজ থেকে, ওই রাষ্ট্র ব্যবস্থা থেকে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়। যেমনটা অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। তেলাপোকা কিন্তু এখনো টিকে আছে, বাট অতিকায় হস্তি, সেই ডাইনোসরের যুগের ম্যামথ টাইপের যে ডাইনোসর, তারা কিন্তু আর পৃথিবীতে বেঁচে নেই। সেই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, চার্লস ডারউইনের কথা আপনাদের নিশ্চিত মনে আছে। চার্লস ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অন দ্য অরিজিন অফ হোমোসাপিয়েন্স, এই যে বইগুলো আর কি, এই বইগুলো একটু পড়বেন। হ্যাঁ, জ্ঞানের চর্চা ছাড়া বাংলাদেশে আগামীতে কোন দল ক্ষমতায় আসবে এটা কোনো প্রশ্ন না। প্রশ্ন হলো আমরা বাংলাদেশের মানুষ যদি জ্ঞান এবং বিজ্ঞানে, বারবার আমি একই কথা বলি, জ্ঞান বিজ্ঞানে দক্ষ না হই, আমরা যদি মোবাইল ফোন তৈরি করতে না পারি, আমরা যদি টেলিভিশন তৈরি করতে না পারি, এসি তৈরি করতে না পারি, তাহলে বাহির থেকে যখন এই এসি কিনবো, এই এসির দাম হবে 5 লাখ টাকা। আর বাংলাদেশে এই এসি তৈরি করলে এটার দাম সর্বোচ্চ হবে 50,000 টাকা। তো এই জন্যই আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার টাইপের কেউ আছেন, যদি আপনারা এই ভিডিওটা দেখেন বা শোনেন,
আশা রাখবো আপনারা গবেষণার দিকে কাজ দিবেন, কারণ আমি ইংরেজির শিক্ষক, আমি তো আর গবেষণা বুঝবই না বা পারিও না। এই জন্য যদি নতুন কিছু তৈরি করা যায়, বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার রয়েছে, এই অতিরিক্ত টাকা ইনকাম করার পরিবর্তে আমরা যদি বিদেশি এসিগুলো, বিদেশি টিভিগুলো ভেঙে ঠিক করে দেখি যে কোথায় কিভাবে কি তৈরি করে, বাংলাদেশেও এরকম টিভি তৈরি হবে, এসি তৈরি হবে, মেশিন তৈরি হবে, বিদ্যুৎ তৈরি হবে, তবেই কিন্তু বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। তবে ইতিহাসবিহীন জাতি বেশি দূর আগাতে পারবে না। ইতিহাসবিহীন জাতি হলো যে আপনার শরীরে হাড় হাড্ডি মেরুদণ্ড সব আছে, বাট শরীরে মাংস নাই। আমার যদি এই মুহূর্তে ধরেন যে মাংসবিহীন একটা শরীর, এক্সরের মতো একটা শরীর, এক্সরে রিপোর্টের মতো, তাহলে কি আমাকে দেখতে ভালো লাগবে? তো যে জাতির বিজ্ঞান আছে কিন্তু ইতিহাস নাই, সে জাতি বেশি দূর এগিয়ে যেতে পারবে না। এই জন্যই ইতিহাসের চর্চা আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। আমরা অতীতে ভালো ছিলাম, খারাপ ছিলাম, যেটাই থাকি, দ্যাট ইজ আওয়ার ইতিহাস। এটাই অতীতে আমরা ডাকাত থাকলেও ইতিহাস, এটাই অতীতে সাধু থাকলে এটাই আমাদের ইতিহাস। তাই এই ইতিহাসগুলো পড়ে শোনাচ্ছি। তো এই 1971-এর এই যে বিপ্লবের নেতৃত্ব কৃষক শ্রমিকের হাতে না থাকিয়া ছিল আওয়ামী লীগের হাতে, এবং এই দলের মতে আওয়ামী লীগ বাঙালি উঠতি ধনপতিদের প্রতিষ্ঠান। এই শ্রমিক কৃষক সমাজবাদী দল মনে করত যে বাংলাদেশে সবাই মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিল, কেউ সশস্ত্র, কেউ নিরস্ত্র ভাবে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ অর্থ দিয়ে। তো কিন্তু এখন এই দলের, এই দেশের ক্ষমতা চলে গেল আওয়ামী লীগের হাতে, আর তাদের মতে আওয়ামী লীগ ছিল একটি বাঙালি উঠতি ধনপতিদের প্রতিষ্ঠান। অর্থাৎ এই বাংলাদেশের যারা টাকা পয়সা ছিল 1971 সালের পরে, তারা সবাই আওয়ামী লীগে যোগদান করে এই দলটির নেতা হয়ে গেল। হওয়ার পরে যা হওয়ার, এই যে 1974 সালের দুর্ভিক্ষর কথা নিশ্চিত মনে আসছে, এই যে দুর্ভিক্ষ, 75-এর ভরাডুবি, তারপর এই জুলাই আগস্ট বিপ্লবের যে ভরাডুবি, এই জন্যই এই ইতিহাসগুলো আমি বই থেকে বারবার বলছি, এটা 1974 সালের বই, এই বই থেকে পড়ে শোনাচ্ছি। অ্যাকুরেট তথ্য, অথেন্টিক তথ্য, এর চেয়ে সঠিক কোনো তথ্য হয় না, কারণ ইনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো এই বাঙালি আওয়ামী লীগ ছিল বাঙালি উঠতি ধনপতিদের প্রতিষ্ঠান 1971 সালের পরে। সুতরাং 1971 সালের যে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বহিঃশত্রু অর্থাৎ বহিঃশক্তির সহায়তায়, অর্থাৎ রাশিয়া, ভারত, বহিঃশক্তির সহায়তায় বাংলাদেশের উঠতি ধনিক পাতি বুর্জোয়া, পাতি বুর্জোয়া বলতে নব্য বুর্জোয়া, তারা বুর্জোয়া নয়, হঠাৎ করে বুর্জোয়া হয়ে গেছে, নেতৃত্ব ক্ষমতা দখল করিয়াছে, এবং জাতীয় গণতান্ত্রিক বিপ্লব অর্ধপথেই সমাপ্ত হইয়াছে। মুক্তিযুদ্ধের চেতনা আর থাকলো না। কারণ হাতে গোনা, বলা হয় যে পাকিস্তানে ছিল 22টি কোটিপতি পরিবার, আর বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশে 22,000 কোটিপতি হলো। কিভাবে এতগুলো লোকের টাকা পয়সার মালিক হলো, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এবং এই আমাদের যে জুলাই এবং আগস্ট এই যে বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লবের ফলাফলটাও যেন যদি আমরা আগের মতোই করি, ওই হাতে গোনা কিছু লোক ক্ষমতা কুক্ষিগত করে, তাহলে আমাদের এই আন্দোলন কি হবে, আগে যা হয়েছিল কংগ্রেসের যেটা হয়েছে এমনটাই হয়ে যাবে। তো যাই হোক, বিপ্লব বলা হচ্ছে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব অর্থবতেই সমাপ্ত হইয়াছে। তবে এই বিপ্লবের ফলশ্রুতি হিসাবে কতকগুলি গণতান্ত্রিক অধিকার শিক্ষিত হইয়াছে। কোনো বিপ্লব কখনোই ব্যর্থ হয় না, সেটা কেউ বলে সফল বিপ্লব, কেউ বলে বিফল বিপ্লব, বাট বিফল বিপ্লব থেকেও কিছু সফলতা আসে, সফল বিপ্লব থেকেও কিছু সমতা সহ কিছু লাভ আছে। তো এখানে কিছু গণতান্ত্রিক অধিকার স্বীকৃত হয়েছে। এখন অসমাপ্ত গণতান্ত্রিক অধিকার অর্জনের জন্য, যেহেতু সকল গণতান্ত্রিক অধিকার অর্জন হয়নি, নতুনভাবে সমাজতান্ত্রিক আন্দোলন গড়িয়া তোলা প্রয়োজন। এই শ্রমিক কৃষক সমাজবাদী দল এটা মনে করে। সমাজবাদী দল আরো মনে করে যে বাংলাদেশে সমাজতন্ত্র কায়েম করিতে হইলে শ্রমিক কৃষকের নেতৃত্বে ক্ষমতা দখল করিতে হবে। কারণ দেশের ম্যাক্সিমাম মানুষ কৃষক, ম্যাক্সিমাম মানুষ শ্রমিক, তাহলে সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় আমার মতো শিক্ষক, অমুকের মতো ডাক্তার, তমুকের মতো ইঞ্জিনিয়ার কেন যাবে? বাংলাদেশে কি ইঞ্জিনিয়ার বেশি না কৃষক বেশি? বাংলাদেশের শিক্ষক বেশি না মেহনতি মানুষ বেশি? তাদের যুক্তিটা ঠিক ছিল, কিন্তু খারাপ যুক্তি নয়। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তো যাই হোক,
মার্ক্সবাদী লেনিনবাদী দল হিসেবে শ্রমিক কৃষক সমাজবাদী দল বিশ্বাস করে যে নির্বাচনের মাধ্যমে জনতার চূড়ান্ত দাবি আদায় করা সম্ভব নয়। শুধু ইলেকশনের মাধ্যমে জনগণের সম্পূর্ণ দাবি আদায় করা সম্ভব নয়। এই দল 1970 সালের নির্বাচন বর্জন করে। 69 সালে এই দলের জন্ম, আর 70 সালের যে নির্বাচন সেই নির্বাচন বর্জন করে, অর্থাৎ পাকিস্তান আমলের যে নির্বাচন সেটা বর্জন করে। তবে 1973 সাল অর্থাৎ স্বাধীন বাংলাদেশের সাধারণ নির্বাচনে ইহা প্রতীক হিসাবে অংশগ্রহণ করে। এই নির্বাচনে ইহার প্রার্থী সংখ্যা ছিল মাত্র 3 জন এবং তাহারা সকলেই পরাজিত হয়। অর্থাৎ ভালো বাংলাদেশের ইতিহাসে সেই 1970 সালের নির্বাচন, 1973 সালের নির্বাচনেও যারা ভালো কথা বলে, ভালো চিন্তা লালন করে, তাদের প্রার্থীও কম এবং তাদের পরাজয়ের পরিমাণটাও বেশি। অর্থাৎ 1973-74 সালেও বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি খুব একটা অনুকূল বা উন্নয়নমূলক ছিল এমনটা আমরা এই বই থেকে বলতে পারছি না। দলের নির্বাচনী ঘোষণায় বলা হয় যে নির্বাচিত হইলে সমাজবাদী দলের সদস্যরা জাতীয় সংসদকে শ্রমিক কৃষকের নিম্নতম স্বার্থ রক্ষার এবং সমাজতান্ত্রিক বিপ্লবের স্বার্থে ব্যবহার করিবেন। যে আমরা ক্ষমতায় গেলে কি করব? শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষা করব। কিন্তু এমপি তে প্রার্থী ছিল মাত্র 3 জন। বুঝলেন, সারা বাংলাদেশে এতগুলো আসনের মধ্যে প্রার্থী হলো 3 জন। অর্থাৎ এই দল করার মতো মানুষ ছিল না বাংলাদেশে 1973 সালে। তো এনারা 1973-এর নির্বাচনী ঘোষণায় যে সকল দাবি উত্থাপন করা হয় সেই দাবিগুলোর কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি। সমাজতন্ত্র বিরোধী শাসনতন্ত্র বাতিল করিতে হইবে। অর্থাৎ যে শাসনতন্ত্রে সমাজতন্ত্র বিরোধী কার্যক্রম লক্ষ্য করা যায় সেটা বাতিল করিতে হবে। শ্রমিকদের ধর্মঘটের অধিকার এবং শ্রমিক কর্মচারীদের কলকারখানা পরিচালনার অধিকার দান করিতে হইবে। দেশের বিভিন্ন এলাকায় শস্য ফলনের ভিত্তিতে পরিবার প্রতি জমির পরিমাণ নির্ধারণ করিতে হবে, যেটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে চলছে, 73 সালে চলেছে, এখনো চলছে। কিন্তু যার জমি আছে তারই আছে, যার জমি নাই তার কিছুই নাই। এটাই চলছে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশে বলি, বাংলাদেশে যে দলেই ক্ষমতায় আসুক, বাংলাদেশে যতদিন আমাদের দেশে মূল প্রবলেম আর্থিক বিভাজন। অর্থাৎ কেউ হাতে গোনা সমাজের 100 জনের মধ্যে 2 জন কোটিপতি, বাকি 98 জন শুধু শ্রমিক শ্রেণীর লোক না, শুধু নিম্নমানের কৃষক শ্রেণীর লোক না, তারা খেতে পারে না। আবার এটা গড় করে আমাদের মাথা পিছু ডলার ইনকাম হয়েছে 2000 থেকে 3000। তো এই জন্যই এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে আর্থিক সমতা আনতে হবে। যতদিন বাংলাদেশে আর্থিক সমতা আসেনি, ততদিন ওই মুক্তিযুদ্ধ করেন, 69-এর গণ অভ্যুত্থান করেন, 65-র ভারত পাকিস্তান যুদ্ধ করেন, 75-এর বঙ্গবন্ধুকে সপরিবারে নিধন করেন, হত্যা করেন, এই 2024-এর 32 নম্বর বাড়ি ভেঙে দেন। আপনি যেটাই করেন, যদি একটি দেশে আর্থিক সমতা না থাকে, অর্থাৎ সোজা বাংলা কথা, আমি শিক্ষকতা করি, মাস শেষে ধরুন যে আমি 30,000 টাকা বেতন পাই, আর যে লোকটি রিক্সা চালায় তার ইনকামও মাস শেষে আমার বয়সের একজন মানুষের ইনকাম অবশ্যই 30,000 টাকা বা 29,000 টাকা বা 31,000 টাকা হতে হবে। কারণ তারও একটা পেট, আমারও একটা পেট। এই গরমে আমার যে পরিমাণ জামা কাপড় দরকার, তারও সেই পরিমাণ জামা কাপড় দরকার। এই জন্য আর্থিক সমতা খুবই জরুরি। তো এই জন্য যত আন্দোলন আসুক, পৃথিবীতে হাজার হাজার আন্দোলন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়েছে, দাস প্রথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারত পাকিস্তানে অনেক যুদ্ধ হয়েছে, এখনো যুদ্ধ চলে, কিন্তু পাকিস্তানের উন্নতি হয়নি, ভারতেরও খুব একটা উন্নতি হয়নি, বাংলাদেশেরও খুব একটা উন্নতি। স্বাধীনতার 55-60 বছরে 6 দশকে কেন উন্নতি হয়নি? কারণ বাংলাদেশে একটু কথা বলে নেই যে এই যে আমরা চাকরি করি, এই চাকরিতে 20টা গ্রেড আছে, কিন্তু বাংলাদেশে দেখেন বর্তমান যারা ইয়াং জেনারেশন সবাই কিন্তু এসএসসি পাস বা এমএ পাস।